আসসালামু আলাইকুম। কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 সেপ্টেম্বর আজকে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতাটা দেওয়া নাই এবং ক্ষেত্রফল দেওয়া আছে 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তাহলে দড়ি উচ্চতা 1 সেন্টিমিটার, ভূমি হবে কি এক্সের দ্বিগুণ মানে 2x প্লাস 6 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমিকরণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 810 ইকুয়াল হাফ গুণন ভূমি কত 2x প্লাস 6 ইন্টু এক্স। তাহলে x দ্বারা গুণ করলে হবে 2x স্কোয়ার প্লাস 6, এটা আমাদের ভুল হয়। আচ্ছা, তাহলে এটা 2 বাম পাশে আসলে গুণ হয়ে যাবে 1620 ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 6x। সবগুলো বাম পাশে নিয়ে আসি ইকুয়াল 0 দেয় এবং 2 দ্বারা ভাগ করলে হবে x স্কোয়ার প্লাস 3x মানে 810 ইকুয়াল 0 এবং এটা উৎপাদক করলে হবে 30x মাইনাস 27x মাইনাস 810, যেটা x এর মান বের হবে 27। x এর মান মানে কি উচ্চতা, আমাদের কাছে উচ্চতা চাইছে, অতএব উচ্চতা 27 সেন্টিমিটার। ভূমি হচ্ছে 60 সেন্টিমিটার, দ্বিগুণ মানে 54 প্লাস 6 হচ্ছে কি 60। দ্বিতীয় প্রশ্ন, 1 প্লাস 5 প্লাস 9 ডট 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 161 সমান হোয়াট, মানে nতম পদ দেওয়া আছে। এটার আগে জানতে হবে যে এটা প্রথম পদ হচ্ছে কি a ইকুয়াল 1 এবং 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4, 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত 4। তাহলে এটি হচ্ছে সমান্তর দ্বারা d ইকুয়াল 5 মাইনাস 1 সমান 9 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 4 এবং n পদ দেওয়া আছে হলো 161। আমরা জানি nতম পদ দেওয়া আছে তো ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা nতম পদ কত 161 ইকুয়াল 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 4, বা 161 ইকুয়াল 1 প্লাস 4n মাইনাস হচ্ছে 4, বা কত থাকবে এই পাশে -3, ডান পাশে আসলে হবে 164 ইকুয়াল হচ্ছে 4n, বা 4n ইকুয়াল 164, বা n ইকুয়াল আচ্ছা 4 4 16 আর 1। আচ্ছা, তাহলে আমরা nতম মানে 41তম পদ পেয়ে গেলাম। এখন সমষ্টিটা বের করতে হবে, অতএব সমষ্টি ইকুয়াল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 41 ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে 2 প্লাস 41 থেকে 1 বাদ দিলে হলো 40d, ডি মানে হচ্ছে 4 গুণন 4। আচ্ছা, 41 ডিভাইডেড বাই 2, তাহলে কত 4 4 16, 160 আর 2 হচ্ছে 162। তাহলে 41 গুণন 16 ভাগ করলে 2 দ্বারা হবে 8 1 81, যেটা গুণ করলে হইতেছে 3000
321। এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন আসি। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে? আচ্ছা, আচ্ছা তাহলে দেওয়া নাই, ধরি আসল সমান 100 টাকা, মুনাফা আসল সমান 200 টাকা। এইখান থেকে আমরা মুনাফা পাবো হলো কি, মুনাফা ইকুয়াল হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল ইকুয়াল হচ্ছে 100 টাকা। আচ্ছা, এখান থেকে মুনাফার হারটা বের করি। মুনাফার হার সমান, এটা আমরা পাশে লিখি, আই ইকুয়াল PRN ডিভাইডেড বাই 100 বা আর ইকুয়াল 100 গুণন আই ডিভাইডেড বাই হচ্ছে PN। 100 গুণন মুনাফা ডিভাইডেড বাই হলো আসল বা মূলধন, আসল গুণন সময়। ওকে, 100 গুণন মুনাফা কত? 100, আসল 100 এবং সময় হচ্ছে 6 বছর। 100 এবং 6 দ্বারা 100কে 6 দ্বারা ভাগ করতে হবে। একবার 6, 4 থাকবে 0, 6 6 36 থাকবে 4, 636 4 অর্থাৎ 16.66% আমরা পেয়ে গেলাম মুনাফার হার 16.66%। এখন আমার বলে দিছে যে সেই হারে কত টাকা, ওই যে মুনাফা আসল 200 টাকা দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে মুনাফা আসলে 2050 টাকা হবে। সেই হারে, ঠিক আছে, তাহলে লিখব, প্রশ্ন করতে হবে কিন্তু বলি নাই যে মুনাফা আসল এটা হচ্ছে কি ওই দ্বিগুণ, আসলের দ্বিগুণ হবে, এইটাই দ্রুততার সাথে করতেছি তো বলা হয় না। আচ্ছা, আবার কত টাকা হচ্ছে আসল চাইছে, আসল বের করতে হবে, আসল সমান হওয়ার। এবার বলছে মুনাফার হার, তো ওইটাই, তাহলে মুনাফার হার সমান আর সমান 16.66%।
16.66 ডিভাইডেড বাই হচ্ছে 100। আচ্ছা, আমরা জানি যে মুনাফা আসল সমান মুনাফা আসল ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। মুনাফা আসল কত? 2050। মুনাফা আসল যেটা দেওয়া আছে 2050 টাকা। আসলে তো আমাদের দরকার, মানে পি দরকার। 1 প্লাস এন হচ্ছে 4 বছর, 4 ইন্টু আর হলো 16.66 ডিভাইডেড বাই 100 বা 2050 ইকুয়াল পি থাকুক তাহলে 1 প্লাস হিসাবটা করে নেন, আমি একটু ক্যালকুলেট করে দিই। 16.66 গুণন 4 66.64 বা 2050 ইন্টু পি থাকুক তাহলে লসাগু 100, তাহলে 100 প্লাস এটা হলো 166.64 বা সাথে কোন অবস্থায় আছে, তাহলে 2050 ইকুয়াল পি ইন্টু 166.64 ডিভাইডেড বাই 100 বা পি ইকুয়াল 2050 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 166.64। যেটা হিসেব পাতি করলে হবে 1230 টাকা। তাহলে আমরা আসল কত পাইলাম? 1230 টাকা। একটু ঝামেলা ছিল অঙ্ক, এটা শেষ পর্যন্ত সমাধান আসছে। পরের প্রশ্ন দেখি। 3600 টাকায় দুটি চেয়ার বিক্রি করা হয়েছে। একটি 20% লাভ ও অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? আচ্ছা, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নাই। ধরি ক্রয় মূল্য 100 টাকা, এখন 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 120 টাকা এবং অন্যটি আবার 20% লোকসানে বিক্রি করা হয়েছে। 20% লোকসানে বিক্রয় মূল্য ইকুয়াল 80 টাকা। 100 থেকে 20 বাদ দিলে হচ্ছে কি 80 টাকা। এটা আমাদের পরে লাগবে যেহেতু। এখন 20%টা শেষ করে ফেললি। আচ্ছা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা।
তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য সরাসরি আসি যে 3600 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ডিভাইডেড বাই 120 ইন্টু 3600 এক মানে 100 দ্বারা ভাগ 12 3 12তে 3 দিয়ে 6 ঠিক আছে 3 অর্থাৎ 120 শূন্য তো এটা বেশি দিয়ে ফেলছি এইখানে হ্যাঁ 120 হবে এটা হ্যাঁ ইন্টু 3600 এখন শূন্য কাটা একটা শূন্য কাটা এবং 12 দিয়ে সরাসরি কাটি হচ্ছে 36 3 12তে 36 আর দুইটা শূন্য থাকবে সর্বশেষ হইতেছে হলো 10 গুণন 300 মানে কি 3000 টাকা। যখন 20% লাভে তখন ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। আবার 20% লোকসানে বিক্রয় মূল্য কত টাকা 80 টাকা। এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 80 ইন্টু হচ্ছে 3600 একটা শূন্য কাটা হ্যাঁ 4 8 32 সমস্যা নাই অ্যান্সার হবে 4 এটা হচ্ছে 5 2 দ্বারা কাটলাম 4 4 কি 4 9 36 আর দুইটা শূন্য থাকবে মানে সর্বশেষ থাকতেছে হলো 5 গুণন 900 মানে কি 5 নং 4500 টাকা হলো 20% লোকসানে ক্রয় মূল্য। আচ্ছা এখন আমাদের প্রশ্ন কিন্তু বলছে যে সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে। লোকসানের আগে আমরা চেয়ার দুটির মোট ক্রয় মূল্য বের করি। অতএব চেয়ার দুটির মোট ক্রয় মূল্য ইকুয়াল 4500 টাকা যোগ 3000 টাকা ইকুয়াল কত 7500 টাকা হচ্ছে কি চেয়ার দুটির মোট ক্রয় মূল্য। আবার 3600 টাকায় দুটি চেয়ার বিক্রি করা হয়েছে। 3600 টাকায় দুটি চেয়ার মানে কি দুটারই কিন্তু প্রত্যেকটারই বিক্রয় মূল্য 3600 টাকা করে। তাহলে মোট
বিক্রয় মূল্য হচ্ছে 3600 আর 3600 হচ্ছে কি 7200 টাকা। এখন আমরা একটু লক্ষ্য করলে পাবো হলো কিনছে হচ্ছে 7500 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করছে হচ্ছে কত টাকা? 7200 টাকায়। তাহলে লোকসান হয়, অতএব চেয়ার দুটির লোকসান হয় ইকুয়াল 7500 মাইনাস 7200 ইকুয়াল 300 টাকা লোকসান হয়েছে দুইটা চেয়ারে, এত টাকা। ওকে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসি। এবার হলো 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল 2 হলে x এর মান বের করো। তার আগে আমরা 3/x প্লাস 4/x প্লাস আচ্ছা এটা দেওয়া আছে, সমস্যা নাই, ইকুয়াল টু বা লসাগু নিলে হবে x ইন্টু এক্স প্লাস 1। আজানটা শেষ হোক। লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4x ইকুয়াল হচ্ছে 2, বা লবে গুণ করলে হবে 3x প্লাস 3 প্লাস 4x ইকুয়াল 2 এবং x স্কোয়ার প্লাস x হবে গুণ করলে, বা উপর হচ্ছে 7x প্লাস 3 আর নিচে হলো x স্কোয়ার প্লাস x ইকুয়াল 2। এখন আর গুণ করলে আমরা পাবো হলো 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল 7x প্লাস 3। সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0, বা 2x স্কোয়ার মাইনাস কিন্তু 5x মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা এটা উৎপাদন করতে হবে। 5x আছে না, মানে 3 2 6, 6x থেকে 5x বাদ দিতে হবে, মানে এরকম করে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x, তাহলে কত হইতেছে? মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0, বা 2x কমন নিলে হবে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে হবে x মাইনাস 3 ইকুয়াল 0, বা x মাইনাস 3 আরেকটা হলো কি 2x প্লাস 1 ইকুয়াল 0, x ইকুয়াল 3 আরেকটা পাবো x ইকুয়াল মাইনাস হাফ। যেটা ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। 6 নম্বর, মনির সাহাবের মাসিক মূল বেতন 43,170 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর মুক্ত, যেটা নিয়ম করছে বর্তমানে। পরবর্তী আয়ের উপর আয়করের হার 10 হলে, মানে আয়কর মুক্ত টাকার পরে যে আয়টা আছে সেটা 100 টাকা আয়কর দিতে হবে 10 টাকা। মনির বছরে কত টাকা আয়কর দিবেন? তাহলে লিখব যে মনিরের 1 মাসে আয় বা 1 মাসের বেতন 43,170 টাকা। অতএব
মনিরের 1 বছর মানে কি 12 মাসে আয় ইকুয়াল 43,170 গুণন হচ্ছে 12, যেটা গুণ করলে হবে 5,18,040, 5,18,040 টাকা। তেতাল্লিশ 170 গুণন 12, ঠিক আছে। তিনি 12 মাসে 5,18,040 টাকা তার আয় হবে, অর্থাৎ বেতন হবে। অতএব এখানে বলছে হচ্ছে আয়কর মুক্ত টাকা হলো 2,50,000। এখন আয়কর যুক্ত আয় ইকুয়াল 5,18,040 মাইনাস 2,5,000 3 2,5 একটা শূন্য আছে, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 0 0 0, 8 থেকে 0 8, 1 5, 11 থেকে 5 বাদ দিলে হলো 6, এইখানে আসলো 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, অর্থাৎ সে 2,68,040 টাকা মানে আয়কর দিবেন। আবার প্রশ্নে বলা আছে যে আয়করের হার 10 হলে এর মান হইতেছে 100 টাকায় আয়কর দিতে হবে 10 টাকা। 100 টাকায় আয়কর দিতে হবে 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হবে হলো 10/100 টাকা। অতএব 2,68,040 টাকায় কর দিতে হবে বেশি। তাহলে 10 গুণন 2,68,040 ডিভাইডেড বাই হচ্ছে 100 0,000, অর্থাৎ তাকে 2,68,004 26,804 টাকা কর দিতে হবে। এত টাকা কর দিতে হবে, 26,804 টাকা। ওকে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন আসি। কোনো সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে সংখ্যাটাও জানা, ধরি কোনো সংখ্যা সমান x, x এর বর্গমূলের সাথে, অতএব সংখ্যার বর্গমূল ইকুয়াল √x এর সাথে 10 যোগ করলে, তাহলে শর্ত মতে √x এর সাথে 10 যোগ করলে যোগফল হবে 4 এর বর্গ হবে। 4 এর বর্গ কি? 4 এর বর্গ হচ্ছে 16 ইকুয়াল 16 বা √x ইকুয়াল 16 থেকে 10 বাদ দিলে হচ্ছে 6, সংখ্যাটা বের করতে হবে। তাহলে বর্গ করি, x ইকুয়াল 36, তাহলে 36 সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 36 সংখ্যার বর্গমূল মানে কি 6, 6 এর সাথে 10 যোগ করলে কি 16 মানে কি 4 এর বর্গ কি 16। তাহলে আমাদের
প্রশ্নের সাথে উত্তরটা মিলে গেছে। এই 7টা প্রশ্নই ছিল আজকের পরীক্ষার গণিতের অংশটুকু। থ্যাংক ইউ এভরিওয়ান।